মেসেজটা পড়ে কপাল কুঁচকে ফেলে তন্নি। কে দিল এই মেসেজ, এটা নিয়ে ভাবতে থাকে। তখন বসার ঘর থেকে মিশমি ডাক দিলেন তন্নিকে। তন্নি কফিতে শেষ চুমুক দিয়ে চলে যায় বসার ঘরে। মা ডাকছিলে? টুনি, এই নে তোর প্রিয় চিকেন বার্গার এনেছি তোর বাবা। মিশমি বললেন। তন্নি খুশি হয়ে বলে, সত্যি? মিশমি বার্গার তনির দিকে এগিয়ে দেয়। তনি মিশমির থেকে বার্গারটা নিয়ে এসে খেতে শুরু করে। ততক্ষণে তুষার সাহেব হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসে। তনি তুষার সাহেবের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আবারও বার্গার খেতে থাকে। তুষার সাহেবও মেয়ের দিকে তাকিয়ে হালকা হাসেন। সন্তানকে খুশি দেখলেই তো মা বাবার মনে তৃপ্তি আসে। রাত প্রায় 12টা বাজে। রুনা নিজের রুমে বসে আছেন নীরব তার রুমে আসবে বলে, কিন্তু নীরব আসে না। ছেলেটাকে সারাদিন দেখতে না পেয়ে মনটা ছটফট করছে তার। আর থাকতে না পেরে উঠে দাঁড়ালেন সে। নীরবের রুমের দিকে পা বাড়ালেন। নীরবের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আস্তে করে কয়েকটা টোকা দিলেন। কেউ এলো না। আবারও একটু জোরেই দিলেন। এবার নীরব এসে দরজা খুলল। নীরবকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করলেন। নীরব চিন্তিত হয়ে বলে, কি হয়েছে মা, কাঁদছো কেন? রুনা কাঁদতে কাঁদতে বললেন, তুই সারাদিনে একবারের জন্য আমার কাছে যাসনি। সরি মা, আসলে অফিসে যাওয়ার সময় তাড়াহুড়োর জন্য যেতে পারি নাই তোমার কাছে। আর অফিস থেকে আসার পর খুব ক্লান্ত লাগছিল। নীরব বলল। রুনা চিন্তিত হয়ে বলেন, খুব খারাপ লাগছে বুঝি, যা ঘুমিয়ে পড়। আচ্ছা, তুমিও যাও আর কেঁদো না, বুঝলে? নীরব বলল। রুনা মাথা নাড়ালেন, ঘুরে চলে আসছিলেন। তখন তার কানে ভেসে আসলো বৃষ্টির গলা। সেখানে বৃষ্টি নীরবকে বলছে, তোমার মায়ের কমন সেন্স নাই, এত রাতে এসে কেউ ছেলের বউয়ের রুমে ঢুকা দেয়? নীরব বিরক্ত হয়ে বলে, বৃষ্টি, মায়ের ব্যাপারে কিছু বলবে না, এখানে দোষটা আমারই। বৃষ্টি নাকা কান্না করে বলে, হ্যাঁ, এখন তো তুমি আমার প্রতি বিরক্ত হবে। আমার অন্য কাউকে পেয়ে যাওনি তো? নীরবের বুকটা ছ্যাদ করে উঠে। বৃষ্টি তাকে কথা শোনালো। এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো নীরবের ভেতর থেকে। বাহিরে থাকা রুনা এই সকল কিছু শুনে আঁচল দিয়ে মুখ ঢেকে চলে যায় নিজের রুমে। রাত 12টা বাজে। একা বেলকনিতে বসে আছে তন্নি। আজকেও চোখের কোণে পানি জমে আছে তার। হাতের ফোনে আজকেও নীরবের ছবি ভাসছে। ছবিটির দিকে তাকিয়ে বলে, বৃষ্টিকে নিয়ে ভালোই আছো তাই না? হাজার কষ্টে নিজের মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তোলে। সারাদিন তার ব্যস্ততার মাঝে গেলেও রাতটায় সে হয়ে যায় ভীষণ একা। সব স্মৃতিগুলো তার মস্তিষ্কেও গ্রাস করতে থাকে। তনি ফোনটা আবারও সামনে ধরে। চোখের পানি মুছে সে ডিলিট অপশনে চাপ দিয়ে বলে, এই ফোনে যতদিন তোমার ছবি থাকবে ততদিন আমি তোমাকে ভুলতে পারবো না। নীরবের ছবিটা ডিলিট করে দিয়ে একটা লম্বা শ্বাস নেয় তনি। কিন্তু মনের ভার ভার ভাবটা কমে না, বরং নীরবের শূন্যতা তাকে ভীষণ কষ্ট দিচ্ছে। সে তো ভুলতে চায় নীরবকে, তবে কেন পারে না সে? রাত সকাল সকাল কফি হাতে বেলকনির রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। এই পরিবেশটা তার কাছে ভালো লাগে। এক অন্যরকম ভালো লাগা কাজ করে। চোখ দুটো বন্ধ করে একটা লম্বা শ্বাস নেয়। মনটা যেন সতেজ হয়ে যায়। রায়দার উঠে যাওয়ার শব্দে তার কাছে ছুটে যায় রাত। রায়দা বসে কান্না করছে। রাত অস্থির গলায় বলে, কি হয়েছে মা, কাঁদছো যে? রায়দা কান্না করে বলে, পাপাই, আমি মাম্মাম যাব। রাত কপাল কুঁচকে বলে, মানে? রায়দা আবারও কান্না করে বলে, আমি মাম্মাম আর বাবাইয়ের কাছে যাব। ওরা এসেছিল আমার কাছে। রাত আর কিছু বলে না। রায়দাকে নিজের সাথে জড়িয়ে ধরে। নিজের সে ভয়ঙ্কর অতীতকে নিয়ে ভাবতে থাকে, কেন হলো তার সাথে এমন? সবার জীবনে কোনো না কোনো ঘটনা থাকে যা তার জীবনে অস্বাভাবিক প্রভাব ফেলে। যেমন তন্নির জীবনে নীরবের সাথে বিচ্ছেদ, তেমনই রাদের জীবনে এমন কিছু ঘটনা আছে। 3 বছর আগে রাদের মা নিধি আর বাবা অনিক সাহেব, ছোট বোন রিধি আর বড় ভাই হৃদয় আর ভাবি নয়না, এই নিয়ে ছিল রাদের পরিবার। রাত তখন 8 কলেজে পড়ছিল। রাদের ভাবি নয়না 9 মাসের প্রেগনেন্ট ছিল। নিধি রান্নাঘরে দুপুরে রান্না বসিয়েছেন। তার হাতে হাতে রিধি সাহায্য করছে। রাত তখন কলেজে গেছে। নয়না সোফায় মুখ গোমড়া করে বসে আছে। কারণ একটাই, কাজ করতে যাওয়ায় নিধি তাকে বকা দিয়েছেন। অনিক সাহেব আর হৃদয় তখন অফিসে মিটিংয়ে নিজেদের রুমে ব্যস্ত। নয়না প্রেগনেন্ট থাকায় তারা বাসায় মিটিং ডেকেছে, যাতে যখন প্রয়োজন হয় তখন যেন তারা থাকতে পারে। নয়না বসে টিভি দেখছিল। হঠাৎ তার পেটে ব্যথা করতে থাকে।
অনেক কষ্টে সে নিধিকে ডাক দেয়। নয়না পেট চেপে ধরে বলল, মা, আমার পেটে ভীষণ ব্যথা করছে। নিধি গিয়ে তাড়াতাড়ি অনেক সাহেব আর হৃদয়কে ডেকে আনে। রিধি নয়নাকে শক্তভাবে ধরে রাখে। নয়না ব্যথায় ছটফট করছে। অনেক সাহেব আর হৃদয় দৌড়ে নিচে আসে। হৃদয় এসে নয়নাকে কোলে তুলে নেয় আর অনেক সাহেব গাড়ি বের করতে চলে যান। নিধি এসে রিধি কিছু বলে না, শুধু মাথা নাড়ায়। নিধি মেয়ের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে চলে যায়। রিধি বাড়ির সব কাজ শেষ করে নিজের রুমে গিয়ে বসে। রাত কলেজের বাহিরে এসে বাহিরের এক প্রকৃতির দৃশ্য আট করছে। তখন সেখানে তার গার্লফ্রেন্ড মনি আসে। রাত মনির দিকে তাকিয়ে হালকা হাসে, সাথে মনিও হেসে বলে, ওয়াও, কি সুন্দর করেছো। রাত হেসে বলে, থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস এটা কিন্তু মানা যায় না। চলো না কোথাও ঘুরতে যাই। রাত আবারও মুখে হাসি বজায় রেখে বলে, আজ না মনি, আমার অনেক কাজ আছে, এখন আমাকে অফিস যেতে হবে। আব্বু আর ভাইয়া ভাবিকে নিয়ে হাসপাতালে গেছে। অফিসে আজ মিটিং ছিল, বাকি মিটিংটা আমাকে শেষ করতে হবে। মনি মন খারাপ করে বলে, ওকে। রাত নিজের ব্যাগ গুছিয়ে মনির দুগালে হাত দিয়ে বলে, মন খারাপ করো না, আমি কাল নিয়ে যাব তোমায় ঘুরতে। মনি রাদের মন রাখতে হালকা হাসে। রাতও হেসে বিদায় নিয়ে চলে যায়। অফিসে যাওয়ার মাঝপথ অব্দি যেতে রাদের ফোনে কল আসে। দেখে তার বাবা। রাত ফোন রিসিভ করে বলে, হ্যালো বাবা, বলো। ওই পাশ থেকে অপরিচিত একজন বলে, এই ফোনের মালিক আপনার বাবা? রাত চিন্তিত গলায় বলে, হ্যাঁ, কেন, কি হয়েছে? ওই পাশের ব্যক্তিটা বলল, আপনার পরিবারের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি, আপনিও তাড়াতাড়ি আসুন। রাত গাড়িটা বাসার দিকে ঘোরায়। রিধিকে নিয়ে যাবে, নয়তো মেয়েটা এতক্ষণ একা থাকলে ভয় পাবে। কিন্তু রাতের মাথায় কিছু কাজ করছে না। চোখ দুটো লাল হয়ে গেছে। বাসা থেকে রিধিকে নিয়ে রাত জলদি হসপিটালে যায়, কিন্তু তাদের মা বাবাকে দেখা আর হলো না। রাত হাসপাতালে গিয়ে এক নার্সকে জিজ্ঞেস করলো, একটু আগে অ্যাক্সিডেন্ট হওয়া পেশেন্ট আসছে, তারা কোথায়? রাতের কথা উল্টোপাল্টা হলেও নার্স বুঝতে পারলো, জিজ্ঞেস করলো, আপনারা কারা? ছেলে মেয়ে। রাত বলল। নার্স মাথা নিচু করে বলে, যিনি প্রেগনেন্ট ছিল তিনি অপারেশন থিয়েটারে আছেন, আর আমরা সরি, বাকি 3 জনকে বাঁচানো সম্ভব হয়নি। রিধি সাথে সাথে চিৎকার দিয়ে বলে, না। রাত সেখানেই বসে পড়ে। কি বলবে সে? কি করবে ও? কোন দিকে যাবে? এক মুহূর্তে কি হয়ে গেল যেন মনে হচ্ছে কোনো খারাপ স্বপ্ন দেখছে। রাত উঠে দাঁড়িয়ে রিধিকে বলে, চলো আগে অপারেশন থিয়েটারের সামনে। কিন্তু বাবা মা? ওদের হারিয়ে ফেলছি, একজনকে ফিরে পাওয়ার আশা আছে, আর ওইখানে আমাদেরকে সবচেয়ে দরকার। রিধি কিছু বলে না। রাত রিধিকে নিয়ে অপারেশন থিয়েটারের সামনে যায়। ওরা সেখানে যাওয়ার একটু পর ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তারকে দেখে রাত ভয়ে কুঁচকে যায়। রাতকে দেখে ডাক্তার ওর কাছে এসে বলে, আপনি কি পেশেন্টের বাড়ির লোক? রাতের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ডাক্তার রাতকে এসে বলে, আপনি পেশেন্টের কি হন? রাত বলল। ডাক্তার এবার মাথা নিচু করে বলে, একটা সুন্দর মেয়ে হয়েছে, কিন্তু পেশেন্টের অবস্থা ভালো না। আর রাতকে ওর সাথে দেখা করতে যাচ্ছে। আমি রাত। রাত বলল। রাত রিধিকে নিয়ে নয়নাকে যে কেবিনে দেওয়া হয়েছে সেই কেবিনে গিয়ে ঢুকে। রাত একটা চেয়ার টেনে নয়নার পাশে বসে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে নয়না চোখ খুলে দেখে রাত। রাতকে দেখে মুচকি হাসি দিয়ে বলে, রাত ভাইয়া, বাবা মা কোথায়? রাত মিথ্যে হাসি ঝুলিয়ে বলে, ওরা বাসায় গেছে। রাদের এই মিথ্যে শুনে একটু জোরে হেসে দেয় নয়না। রাত অবাক চোখে তাকায় নয়নার দিকে। হঠাৎ নয়না রাদের হাত ধরে বলে, আমার মেয়েটাকে দেখে রেখো, তুমি ছাড়া আর রিদি ছাড়া আর কেউ নেই, দেখে রেখো ভাই। এটুকু বলেই নিস্তেজ হয়ে যায় সে। রাদের হাত থেকে নয়নার হাতটা পড়ে যায়। রাত আবারও শকড। একদিনে এতগুলো প্রিয় মানুষ হারালো, মানতে পারছে না সে। স্তব্ধ হয়ে বসে আছে কবরস্থানে। তার সামনেই 4টি কবর, আর তার পাশে রিধি ছোট বাচ্চাটিকে নিয়ে দাঁড়িয়ে আছে। মা ছাড়া বাচ্চাটা কান্না থামছেই না। রাত উঠে রিধির কোল থেকে নিজের কোলে নেয়, কাঁপা কাঁপা গলায় বলে, আমার মাটার কি হয়েছে? কে বকা দিয়েছে? রিধি বকা দিয়েছে? ও তো পচা, ওর সাথে আরি। তারপর কোলে নিয়ে এদিক ওদিক ঝুঁকাতে থাকে। আরাম পেয়ে বাচ্চাটা ঘুমিয়ে যায়। রিধি অশ্রু ভরা চোখ নিয়ে রাতের দিকে তাকায়। রাত নয়নার কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে, চিন্তা কর না মিষ্টি ভাবি, আমি তোমার মেয়েকে খুব যত্নে রাখবো, সবাই জানবে ও আমার মেয়ে।
রিধিও এসে বলে, তোমার মেয়েকে তোমাদের অভাব বুঝতে দিব না। রাত কবজিয়ারত করে রিধিকে নিয়ে চলে আসে বাসায়। রিধি আর রাত সারাদিন কিছু খায়নি। রাত সোফায় বসে আছে, কোলে ছোট্ট বাচ্চাটি। রিধি তার পাশে বসে আছে, তার কাঁধে মাথা দিয়ে। আজ 2 দিন হলো রাত কলেজে আসছে না। মনির ফোন তুলছে না। মনি ভীষণ বিরক্ত হয়ে আছে। এভাবে কেউ রিলেশনে থাকতে পারে? মনি ফোনটা বের করে আবারও রাতকে কল করে। রাত এবার কল উঠিয়ে বলে, হ্যাঁ মনি বলো। মনি রাগী গলায় বলল, দেখা করো এসে এক্ষুনি কলেজে। মনি কল কেটে দেয়। রাত চিন্তায় পড়ে যায় কি করবে সে। রায়দাকে রিধির কাছে রেখে সে কলেজে চলে যায়। কলেজে পুকুর পাড়ে এসে পায় মনিকে রোদ। রাত এসে দাঁড়ায় মনির পাশে। মনি রাদের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে, অবশেষে তোমার দেখা পেলাম। কিছু বলবে? এত আর্জেন্ট ডাকলে যে? আমাকে এখন আর তোমার ভালো লাগছে না, তাই না? রাত অবাক হয়ে বলে, মানে? তুমি আমার সাথে রিলেশনটা কন্টিনিউ করতে চাও না? কি বলছো এসব? হ্যাঁ, এখন কিছু বুঝতে পারবেই না। কালকে সারাটা দিন তোমার জন্য অপেক্ষা করেছি। রাত বুঝতে পেরে বলল, সরি, রাগ করো না, আমার সমস্যা হয়েছে অনেক। আমি রাতকে পুরোটা বলতে না দিয়ে মনি বলে, বাস অনেক হয়েছে রাত, আর আমার পক্ষে সম্ভব না। রাত তোমার সাথে কন্টিনিউ করা। ভালো থেকো আর নিজের সোকল ফ্যামিলিকে নিয়ে সুখে থাকো। রাত অস্থির হয়ে বলল, আরে শোনো আমার কথা। মনি আর কোনো কথা না শুনে রাগ দিয়ে পেছনে রেখেই উল্টো ঘুরে চলে যায় সে। রাত পেছনে অবাক চোখে মনির দিকে তাকিয়ে আছে। সব ধাক্কা একসাথে খেলো। রাতের বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলেছে। সেদিন রাত নিধি রায়দার কথা চিন্তা করে নিজেকে বাঁচিয়ে রাখে। নিজের কেবিনে বসে এগুলো ভাবছিল রাত। তখনই দরজায় নক করে তন্নি। রাত সোজা হয়ে বসে। তন্নিকে ভেতরে আসতে বলে। তন্নি ভেতরে ঢুকে বলে, স্যার আমায় ডেকেছিলেন? রাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। কিছু ফাইল তার দিকে এগিয়ে বলে, এই ডিজাইনগুলো চেক করে আমাকে এনে দাও। তন্নি ফাইলগুলো হাতে নিয়ে বলে, ওকে স্যার। তন্নি ফাইলগুলো নিয়ে তাকিয়ে থাকে। আজকে রাত একবারও তাকায়নি তন্নির দিকে। সে নিজের মনকে বুঝিয়ে নিয়েছে আর কাউকে সে এই মনে জায়গা দিবে না। আর কোনো কষ্ট সে পেতে চায় না। ফাইলগুলো চেক করে সে রাতের কেবিনে আসে। তখন রাত আর রায়দা বসে খেলছিল। তন্নি নক না করে দরজা খুলে দেয়। বাবা মেয়ের এক সুন্দর দৃশ্য দেখতে পায়। তন্নি আনমনে বলতে থাকে, এমন একটা দৃশ্য তোমার সাথে দেখতে চেয়েছিলাম নীরব, যে আমাদের সন্তানের সাথে খেলবে আর আমি মুগ্ধ নয়নে তাকিয়ে থাকবো। তারপর সাথে সাথে মাথা নাড়িয়ে ভাবে কি ভাবছিল সে। আর ভাববে না সে ওই বেমানির কথা। তারপর আবার দরজায় নক করে তন্নি। রাত দরজায় তাকিয়ে দেখে তন্নি। সে হালকা হেসে রাতের দিকে তাকিয়ে রাত গম্ভীর মুখ করে গিয়ে নিজে চেয়ার টেবিলে বসে। তন্নি এগিয়ে গিয়ে ফাইলটা সামনে রাখে। রাত তন্নির দিকে ফাইলটা ঘুরিয়ে বলে, এক্সপ্লেইন মি, কোথায় কোথায় ভুল পেয়েছেন? ওকে স্যার। তারপর তন্নি গিয়ে রাতকে বোঝাতে লাগলো কোথায় ভুল পেয়েছে আর সেটা কিরকম করেছে সে। রাত তখনও তন্নির দিকে তাকায় না। সে আর কোনো মেয়েতে আসক্ত হতে চায় না। অফিস শেষে বাস স্টেশনে দাঁড়িয়ে আছে তন্নি। সন্ধে 7টা বাজে। চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আশেপাশে মেয়ে বলতে সে একা। তন্নির মনে মনে ভয় কাজ করলেও মুখে সে তা প্রকাশ করছে না। তখন সেদিক দিয়ে কিছু বখাতে যাচ্ছিল। তন্নিকে দেখিয়ে বলে, আহা দোস্ত, মাল পেয়ে গেছি। তন্নি ভয় কুঁচকে যায়। আশেপাশে তাকায় কিন্তু কেউ নেই। একটু দূরে কয়েকজন দাঁড়িয়ে আছে কিন্তু তারা কিছুই বলছে না। ছেলেগুলো তন্নির দিকে এগিয়ে যায়। তাদের মাঝে একটা ছেলে বলে, আজকে জমে যাবে। তন্নি সেখান থেকে চলে যেতে নেয়। একটা ছেলে তার হাত ধরে নেয়। তখনই সেখানে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে রাত বেরিয়ে আসে। ওই ছেলেগুলোকে ইচ্ছে মতো মারতে থাকে। ছেলেগুলো যখন অবস্থা খারাপ, তন্নি গিয়ে রাতকে ফেরায়। রাত রাগী গলায় বলে, আর কোনো দিন যদি কোনো মেয়েকে ডিস্টার্ব করতে দেখেছি তো মেরে ফেলবো। ছেলেগুলো দাঁড়িয়ে উল্টো পথে দৌড়। রাত তন্নির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, গাড়িতে উঠুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। তন্নি কিছু বলে না। রাতের কথা মতো তার গাড়িতে উঠে পড়ে। এখানে দাঁড়িয়ে থাকার সাহস আর নেই তার। রাতও গাড়িতে উঠে সিট বেল্ট লাগাতে লাগাতে বলে, সিট বেল্টটা লাগিয়ে নিন মিস তন্নি। তন্নি ভ্রুকুচকে সিট বেল্ট সামনে আনে কিন্তু লাগাতে পারছে না। রাত বিরক্তির শ্বাস নিয়ে লাগিয়ে দেয়। তারপর গাড়ি চালাতে শুরু করে। রাতের অন্ধকারে ছাদে বসে আছে নীরব। এই কয়দিনে সে বুঝতে পেরেছে সে কি হারিয়েছে। কাজকে পেতে সে হীরা হারিয়েছে। ইদানিং সে বৃষ্টির আচরণে পরিবর্তন দেখছে। সারাদিন ফোনে আসক্ত থাকে। কে জানে কি করে। একটা দীর্ঘশ্বাস ছাড়ে নীরব। তনিকে নিয়ে ভাবছিল নীরব। তখন সেখানে বৃষ্টি আসে। বৃষ্টি এসে কাঁধে হাত রেখে বলে,
কি করছো? নীরব তাকায় বৃষ্টির দিকে, হালকা হেসে বলে, কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। বৃষ্টি নীরবের হাত ধরে বলে, এখানেই থাকতে হবে না, আর চলে যাও রুমে। নীরব দীর্ঘশ্বাস ফেলে আবারও। এখন তন্নি থাকলে তার মুখ দেখেই বলে দিত নীরবের মন খারাপ। নীরব চলে যায় বৃষ্টির সাথে রুমে। এদিকে রুনা নিজেকে অনেকটা ঘরবন্দি করে রাখেন। তার করা কাজের ভুলটা সে বুঝতে পারছেন, কিন্তু এখন বুঝে কি হবে, যা হওয়ার তা হয়ে গেছে। রুনা নিজে নিজেই বলতে থাকেন, ক্ষমা করে দিও তন্নি, তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। দীর্ঘশ্বাস ফেলে সে। চোখে তার 2-1 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তার হাতে সে নিজের ছেলে জীবনটাও নষ্ট করেছে। সে উস্কানি দেওয়াতে নীরব উৎসাহ পেয়েছে এই কাজ করতে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে তার। আশেপাশে তাকিয়ে একটা বড় ওড়না ফ্যানে ঝুলিয়ে গলা লাগিয়ে নেন তিনি। রাত আজ অফিসে যেতে পারেনি, কারণ সকাল থেকে রাদের প্রচন্ড জ্বর। তনিকে একা সামলাতে হচ্ছে অফিসের সব কাজ। কাজের চাপে তন্নি সিদ্ধ হয়ে যাচ্ছে। সবার কাছ থেকে ডিজাইন কালেক্ট করতে হয়েছে। এত ডিজাইন কালেক্ট করা, তার মাঝে আরো অনেক ডিজাইন বাকি। যেগুলো বেস্ট ডিজাইন সেগুলো সিলেক্ট করতে হবে ক্লায়েন্টের সামনে দেখানোর জন্য। রাত থাকলে তনির কাজটা সুবিধে হতো। তনি বেশ কটা ডিজাইন সিলেক্ট করে রাতকে কল দেয়। রাত কল ধরতেই তন্নি বলে, স্যার কয়েকটি ডিজাইন সিলেক্ট করেছি, এখন আপনি দেখলে ভালো হতো। ওকে, তাহলে তুমি ডিজাইনগুলো নিয়ে এখানে চলে আসো। রাত বলল। তনি সংকোচ বোধ করে বলে, আপনার বাসায়? রাত ব্যাপারটা বুঝতে পারে, বলে, আমার বোন আছে, বাসায় এসে পড়ো, সমস্যা নেই। তনি একটু লজ্জা পায়। আর কিছু না বলে রাদের দেওয়া ঠিকানায় সে চলে যায়। রুনা হাসপাতালে ভর্তি আছেন। ফাঁসি নেওয়াতে মাথায় রক্ত উঠে গেছে। জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু একটু পরপর অজ্ঞান হয়ে পড়ছে। নীরব পাশে অসহায় চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। তার পাশেই বিরক্তি নিয়ে বৃষ্টি ফোন টিপছে। নীরব বৃষ্টির দিকে তাকিয়ে বলে, আজকে অন্তত ফোনটা না টিপো। বৃষ্টি ক্ষেপে যায়। রাগে কটমট করতে করতে বলে, মানে কি নীরব? তোমার মা এমন একটা কাজ করেছে তোমার অ্যাটেনশন পেতে, সেখানে আমি ডিস্টার্ব না করে ফোন টিপছি? নীরব দীর্ঘশ্বাস ফেলে বলে, টিপো ফোন। বৃষ্টি ভেঙচি কেটে আবারও নিজের মতো ফোন টিপতে থাকে। নীরব আবারও তার মায়ের দিকে তাকায়। কাল রাতে মায়ের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় জানালা দিয়ে দেখে তার মা ফাঁসি নিয়েছেন। সময় মতো হাসপাতালে আনতে পেরেছে নীরব, নয়তো মারা যেতেন রুনা। এগুলো ভাবতেই গা কেঁপে উঠে নীরবের। তনি রাতের বাসায় এসেছে 30 মিনিট হবে। তনি রাতকে ডিজাইনগুলো দেখাচ্ছে, আর রাত সেগুলো মনোযোগ দিয়ে দেখছে। মাঝে মাঝে আর চোখে তন্নিকেও দেখছে। সে নিজেকে এটা থেকে আটকাতে পারছে না। রায়দাকে নিয়ে রিধি চলে গেছে টিভির রুমে অনেক আগে। হঠাৎ দরজায় টোকা পড়তেই দুজন সেদিকে তাকিয়ে দেখে রিধি হাতে 3 কাপ চায়ের ট্রে। রিধি হালকা হেসে বলে, আসবো? রাত গম্ভীর গলায় বলে, আয়। রাদের গোমরা মুখ দেখে মুখ বাঁকায় রিধি। তা দেখে তন্নি হাসে মুখ টিপে। তন্নির হাসি দেখে রিধি বলে ওঠে, তোমার হাসিটা অনেক সুন্দর আপি। রাত রিধির দিকে চোখ পাকায়। রিধি সেদিকে পাত্তা দেয় না। তন্নি লাজুক হেসে বলে, ধন্যবাদ। রাত ভারী গলায় বলে, এখানে কাজ করছি আমরা, তুই যা। তখন পা টিপে টিপে রায়দার রুমে প্রবেশ করে বলে, না, যাব না, আমি আন্টি মায়ের কাছে থাকবো। তখন রাধা তন্নি একসাথে বলে, আন্টি মা মানে? রিধি দাঁত কেলিয়ে বলে, ও কিছু না, রাইদা চলো আমরা টিভি দেখি, গিয়ে ওরা কাজ করো। রিধি রায়দাকে জোর করে নিয়ে যায়। ওরা চলে যেতে রাত বলে, ওদের কথাই কিছু মনে করবেন না মিস তন্নি, ওরা একটু দুষ্টু টাইপের। তন্নি হেসে বলে, না স্যার, ইটস ওকে, আপনি অস্থির হবেন না, আমি কিছু মনে করিনি। রায়দা জ্বরটা এখন একটু কম, তাই তো সারা ঘরে দুষ্টুমি করে বেড়াচ্ছে। আর রিধি তার পেছনে পেছনে ছুটছে। ওপর থেকে দাঁড়িয়ে নিচের এই দৃশ্যটা দেখলো তন্নি। তখন পাশে এসে রাত দাঁড়ালো। মিনমিন করে বলে, কিছু বলতে চাই। তন্নি কৌতূহল দৃষ্টি নিয়ে রাতের দিকে তাকিয়ে বলে, অরুণ কি বলবেন? রাত সোজা হয়ে দাঁড়িয়ে বলে, কিছু মনে করবেন না, আপনাকে এই কথা জিজ্ঞেস করার অন্য কোনো রিজন নেই, কৌতূহল থেকে জানতে চাইছি। আচ্ছা সমস্যা নেই, বলুন। মানে আপনার ডিভোর্সটা কেন হয়েছে? বলতে ইচ্ছে না করলে বলবেন না। ভালোবাসার রং বদলানোর কারণে। তন্নি বলল। রাত বুঝতে না পেরে বলল, মানে? কিছু না। আচ্ছা আমি আসি, আর রায়দার খেয়াল রাখবেন, জ্বরটা আবার উঠতে পারে। তন্নি বলল। তন্নি নিজের ব্যাগটা নিয়ে চলে যেতে থাকে। নিচে নামতেই রায়দা এসে জড়িয়ে ধরে তন্নিকে, বলে, মিষ্টি আন্টি
কই যাও? তন্নি রায়দাকে কোলে তুলে গালে চুমু খেয়ে বলে, বাসায় যাই। রায়দা কাঁদো কাঁদো মুখ করে বলে, যেও না প্লিজ, দেখো আমার কত জ্বর। তন্নি ভাবনায় পড়ে বলে, কিন্তু আমাকে তো বাসায় যেতে হবে। রায়দা তন্নির গলা জড়িয়ে ধরে বলে, না তুমি যাবে না, থাকবে। তন্নি কিছু বলতে নিবে, তখন রিধি এসে বলে, থাকো না, পরে ভাইয়া গিয়ে দিয়ে আসবে নি। রাত ওপর থেকে সবটা দেখে কিন্তু কিছু বলে না। সেও চাইছে তন্নি থাকুক। রিধি ও রায়দার জোড়াজোড়িতে তন্নি রাজি হয় থাকতে। এতে সবচেয়ে বেশি রাত খুশি হয়, কিন্তু সে প্রকাশ করে না। সে নিজের আবেগ কন্ট্রোল করতে চাইছে। সে চায় না তন্নিতে আসক্ত হতে। এ কেমন টান অনুভব করছে? তবে কি সে তন্নিকে ভালোবেসে ফেলেছে? রুনা অনেকক্ষণ হলো জ্ঞান হারায়নি। ডাক্তার চেক করে গেছে, এখন আগের থেকে অনেকটা সুস্থ আছেন। বৃষ্টি বাসায় চলে গেছে অনেক আগেই। রুনা অশ্রুভরা চোখ নিয়ে নীরবের দিকে তাকিয়ে আছে। নীরব তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রুনা নীরবতা ভেঙে বললেন, আজ আমার জন্য তোর জীবনে এই দুর্যোগ। আমি তন্নি মেয়েটার সাথে অনেক বড় অন্যায় করেছি, ওকে এনে দে। আমি ক্ষমা চাইবো, পারলে ওকে আবারও ঘরে তুলে আন। নীরব তার মায়ের হাত ধরে বলে, সব ঠিক করে দিব আমি, চিন্তা করো না। তখনই বৃষ্টি এসে পেছনে দাঁড়ায়। সে সব কথা শুনে নেয়, চিৎকার করে বলে, কি ঠিক করে দিবা? হ্যাঁ, তুমি কি তন্নির কাছে ফিরে যেতে চাইছো? তাহলে আমাকে ভালোবাসার কথা বলেছিলে কেন? আমি তো না করেছিলাম সম্পর্কে যেতে। তুমি জোর করে আমাকে সম্পর্ক নিলে, তোমার প্রতি অনুভূতি জাগালে, বিয়ে করলে, রাত কাটালে, এখন আমার প্রয়োজন নেই। নীরব দাঁতে দাঁত চিপে বলে, বৃষ্টি, এখানে কোনো সিক্রেট করো না, বাসায় গিয়ে কথা বলছি এই ব্যাপারে। বৃষ্টি আরো ক্ষেপে যায়। রাগে গজগজ করতে করতে বলে, ও এখন আমি সিক্রেট করছি? তোমার মা সুইসাইডের নাটক করে সিক্রেট করছে না? ডাইনি একটা। প্রথম বউকে তো এই ডাইনি দাঁড়িয়েছে, এখন আমাকে তাড়াতে বলছে। আর তুই শোন, তোর জন্য আমি তন্নির সাথে আমার সম্পর্ক খারাপ করেছি, 10 বছরের বন্ধুদের সাথে বেইমানি করেছি। তোকে তো আমি এত শহরে ছাড় দিব না। নীরব রাগ সহ্য করতে না পেরে রাগে জোরে থাপ্পড় মারে বৃষ্টিকে। হাসপাতালে সকলের দৃষ্টি তাদের ওপর। বৃষ্টি আশেপাশে তাকিয়ে কান্না করতে করতে বেরিয়ে যায় সেখান থেকে। তনি চলে গেছে অনেক আগেই। রিধি রাদের সামনে বসে একধানে তার দিকে তাকিয়ে আছে। রাত বিরক্ত হচ্ছে, কি বলবে বলে তাকে এখানে বসিয়ে রেখেছে, কিন্তু বলার নামই নিচ্ছে না। রাত বিরক্ত হয়ে বলে, কিছু বলবি নাকি দাঁতই দেখিয়ে যাবি? রিধি মুখ বাঁকায়। কত ঢং ছিলেন। রাত ফুস করে একটা নিঃশ্বাস নিয়ে উঠে যেতে নেয়। তখনই রিধি তার হাত ধরে বলে, যাস না, বউ সেখানে বলছি এখন। রাত কপাল কুঁচকে বসে, গোমরা মুখে বলে, বল। আমার না তন্নি আবিকে অনেক পছন্দ হয়েছে, আর আচরণ অনেক সুন্দর, চেহারা মাশাআল্লাহ কত মায়াবী। রিধি বলে। রাত বলল, তো? রিধি বলল, ইয়ে মানে ওদের বাসায় প্রস্তাব নিয়ে যায় তোর জন্য। রাত বলে, না, একদম না। পরে ওনার আমার ব্যাপারে খারাপ ধারণা হবে। রিধি আর রায়দা একসাথে বলল, প্লিজ। দুজনের চেহারার দিকে তাকালো। দুজনের চেহারায় আকুল আবেদন। রাত ফুস করে একটা শ্বাস নিয়ে অনুমতি দিয়ে দেয় তাদের। রিধি আর রায়দা খুশি হয়ে যায়। রিধি আর দেরি করতে চায় না তনিকে ভাবি হিসেবে ঘরে আনতে। তনি বাসায় এসে দেখে বৃষ্টি বসে আছে। তনি অবাক হয়। বৃষ্টি তনিকে দেখা মাত্রই তার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তনি অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। অবাক হয়ে বলে, কি হয়েছে? এখানে কেন তুই? বৃষ্টি কাঁদতে কাঁদতে তনির পা জড়িয়ে ধরে বলে, তোর পায়ে পড়ি, আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। তুই দয়া করে আমাকে ক্ষমা করে দে, আমার সংসারটা ভেঙে দিস না। তনি তাড়া ভাবে বলে, সংসার ভাঙার অভ্যেস তোর আছে বৃষ্টি, আমার নেই। কেন এসেছিস সেটা বল। বৃষ্টি সোজা হয়ে বসে, তনিকে সব বলে। তনি সব শুনে হালকা হেসে বলে, পাপ বাপকেও ছাড়ে না। যাক, আমি তোর মতো নোংরা না যে সংসার ভাঙবো। বেরিয়ে যা আমার বাসা থেকে, কখনো আসবি না। বৃষ্টি কান্না করতে করতে বেরিয়ে যায়। বৃষ্টি চলে যেতে তুষার সাহেব আর মিশমি সেখানে আসেন। তনিকে মিশমি জিজ্ঞেস করেন, কি হয়েছে? বৃষ্টি কেন এসেছিল? তনি চোখের পানি মুছে বলেন, পাপের ফল পেয়েছে, তা পেয়েছে। তুষার সাহেব আর মিশমি বুঝতে পারেন ব্যাপারটা, তাই আর কথা বাড়ালো না। মিশমি তনিকে ফ্রেশ হতে বলে খাবার আনতে চলে যায়। তনি রুমে ঢুকে হাজারো চিন্তা করতে থাকে। কি হতে চলেছে তার জীবনে? কেন মিরন নামে ঝড়টা আবারও তার জীবনে ফিরে আসতে চাইছে?
রিধি আর রায়দা বসে আছে তন্নিদের বাসায়। রাত অফিসে গেছে, সাথে তন্নিও চলে গেছে। তুষার সাহেব আর মিশমি বসে আছে তাদের সামনে। রিধি হাত মুচড়িয়ে বলে, আঙ্কেল, আমি রাদের বোন রিধি। রাত হলো তন্নি আপুর বস। মিশমি মিষ্টি হেসে বলেন, ও, তোমার কথা অনেক বলেছে তন্নি আমাকে। রিধিও হাসে মিশমির সাথে। তখন রায়দা বলে, আন্টি আমার কথা বলেনি। রায়দার কথায় সবাই হেসে দিল। মিশমি রায়দার গাল টেনে বলে, তোমার কথা আরো বেশি বলে। তুষার সাহেব বাজারে যেতে নিলেন। তখন রিধি বলল, আঙ্কেল একটু বসেন, কিছু কথা আছে। তুষার সাহেব কৌতূহল নিয়ে বসলেন। মিশমি শরবত করে এনে ওদের দিলেন। তুষার সাহেব বললেন, বলো কি কথা? রিধি হাত মোচড়াতে মোচড়াতে বলল, আসলে আঙ্কেল, আমরা তন্নি আপুকে আমার ভাবি করে নিয়ে যেতে চাই, মানে রাত ভাইয়ের বউ করে। তুষার সাহেব ও মিশমি একে অপরের মুখের দিকে তাকালো। তুষার সাহেব সংকোচ নিয়ে বলল, কিন্তু তন্নি। তুষার সাহেবকে পুরোটা বলতে না দিয়ে রিধি বলে দিল, জানি উনি ডিভোর্সি, এতে আমারও কোনো প্রবলেম নেই, আর আমার ভাইয়েরও। তুষার সাহেব জোরপূর্বক হাসলেন। রিধি হেসে বলে, সমস্যা নেই, আপুর সাথে কথা বলে জানিয়েন। তনি অফিসে যাচ্ছিল, বাস স্টেশনে দাঁড়িয়েছিল বাসের জন্য। তখন হঠাৎ এক জায়গায় তার চোখ আটকে যায়, হাত পা কাঁপতে শুরু করে। কেন আসছে সে তার দিকে? কি চায় সে? কাঁপা কাঁপা ঠোঁটে নীরব নামটা উচ্চারণ হয়। সে নীরব সেজে আসছে, যে নীরব তনিকে প্রথম ভালোবাসার কথা বলেছিল। সে আগের স্টাইল, যে স্টাইলে তনি ফিদা ছিল। কিন্তু এখন তন্নির সেই ফিল হচ্ছে না, বরং একরাশ ঘৃণা কাজ করছে। নীরবে সে তন্নির সামনে দাঁড়ায়। হেই তন্নি, কেমন আছো? তনি তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, ভালো। তনি জোরে হাসতে শুরু করে। এতে নীরব অপমানিত বোধ করে। তনি নিজের হাসি থামিয়ে বলে, দ্য গ্রেট নীরব আজ সেকেন্ড হ্যান্ড মালের কাছে আসলো যে। নীরব মাথা নিচু করে বলে, আমি ভুল করেছি তন্নি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই বলে নীরব তনির হাত ধরতে যায়। একটা ঝাড়ি মেরে তনি হাত সরিয়ে দেয়। রাগে তার শরীর কাঁপছে, চিৎকার করে বলতে থাকে, আমাকে কি তোর খেলনা মনে হয় যে যেভাবে ইচ্ছা খেলবি? মন চাইলে আমাকে নিয়ে খেলতি, তো খেললি যখন মন ভরে গেল ছুঁড়ে ফেলে দিলি। আমি আমার লাইফ নিয়ে এখন অনেক হ্যাপি আছি, বিরক্ত করিস না আমাকে। নীরব রাগী গলায় বলে। তন্নি আওয়াজ নিচে। তনি কিছু বলতে নিবে, তখন সেখানে রাত আসে গাড়ি নিয়ে। তনিকে দেখে গাড়ি থামিয়ে নামে সেখানে। তনির দিকে এগিয়ে হালকা হেসে বলে, মিস তন্নি আপনি এখানে? তনিও রাতের দিকে তাকিয়ে বলে, বাসের জন্য অপেক্ষা করছিলাম। রাত বলল, আর বাসের জন্য অপেক্ষা করতে হবে না, আমিও অফিসে যাচ্ছি। তনি কিছু বলতে যাবে, তার আগে নীরব বলে, না, ও বাসে যাবে না, আপনি চলে যান। রাত ফ্রিকুচকে নীরবের দিকে তাকায়। তনি দাঁতে দাঁত চিপে বলল, আপনি কে আমাদের মাঝে নাক গলানোর? রাত জিজ্ঞেস করলো, মিস তন্নিকে উনি চিনলাম না তো। তনি আবারও দাঁতে দাঁত চিপে উত্তর দেয়, কাল নাক। রাদের হাত ধরে তনি গাড়িতে উঠে যায়। নীরব রাগে সেখানেই ফুঁসতে থাকে। পাশে থাকা পিলারে জোরে লাথি মারে নীরব। তনি রাগে ফুঁসছে গাড়িতে বসে। কি চায় নীরব ওর কাছে? আবারও কেন ফিরে এসছে? একবার শেষ করে দিয়ে শান্তি হয়নি তার? রাত তনির এই অবস্থা দেখে গাড়ি থামায়। রাত জিজ্ঞেস করে, কি হয়েছে মিস তন্নি, এমন করছেন কেন? রাত বলতেই অশ্রু ভরা চোখ নিয়ে তনি তার দিকে তাকায়। রাতের বুকটা কেমন ছ্যাট করে ওঠে। হ্যাঁ, এই কয়েকদিনে সে তনিকে ভালোবেসে ফেলেছে। তনি নিজের চোখের পানি মুছে রাতকে বলতে থাকে, যেই লোকটা ছিল তখন সে আমার এক্স হাজবেন্ড। রাত ছোট করে ও উচ্চারণ করে। আর কিছু জানতে চায় না সে এই বিষয়ে। লোকটা যে ভারী বদ তা দেখে বুঝে গেছে রাত। রাত নিজের ফোনটা বের করে ম্যানেজার সজীবকে ফোন দেয়। সজীব সাথে সাথে ফোন রিসিভ করে। রাত বলল, মিস্টার সজীব, আপনি অফিসের দিকটা সামনে নিন, আমি আজকে আসতে পারবো না। ওকে স্যার। সজীব বলল। রাত গাড়ি ঘুরিয়ে অন্যদিকে যাওয়া শুরু করে। তনি অবাক হয়, সাথে একটু ভয় পায়। ভীতু গলায় বলে, কোথায় যাচ্ছেন স্যার? চিন্তা করবেন না, কিডন্যাপ করছি না। রাত বলল। তনি আর কিছু বলে না। রাতও চুপ থেকে নিজের মতো গাড়ি চালিয়ে একটা পার্কের সামনে গাড়ি থামায়। 18 দিন পর সকাল থেকে বৃষ্টির প্রচন্ড বমি হচ্ছে। খাবারের গন্ধ নাকে আসতে বমি হতে শুরু করে। অনেক কষ্টে সে সকালের নাস্তা শেষ করে। বৃষ্টি যেটা সন্দেহ করেছে সেটা যদি সত্যি হয় তাহলে আলহামদুলিল্লাহ, তার থেকে খুশি আর কেউ হবে না। বৃষ্টি রান্না শেষ করে রুনাকে খাবার দিয়ে চলে যায় রেডি হতে।
সে ডাক্তারের কাছে যাবে। বৃষ্টি রুনাকে বলে, মা আমি ডাক্তারের কাছে যাচ্ছি। রুনা মুখ বাঁকিয়ে বলেন, কেন, কি হয়েছে? আসলে এই কয়েকদিন ধরে মাথা ঘুরায়, বমি আসে, তাই ডক্টর দেখাতে যাব। বৃষ্টি বলল। রুনার বুকটা ছ্যাদ করে ওঠে। আজ বৃষ্টি আর নীরবের বিয়ে হয়েছে 22 দিন হলো। এই কয়দিনের মাঝে ছেলে এমন কোনো ভুল করেনি তো যার কারণে বৃষ্টি, না রুনা আর ভাবতে পারছে না। বৃষ্টি ততক্ষণে চলে গেছে। বৃষ্টি চলে যেতে রুনা নীরবকে কল করে। নীরব সাথে সাথে কল রিসিভও করে। নীরব কল রিসিভ করতে রুনা রাগী গলায় বললেন, তুই বৃষ্টির সাথে কি করেছিস? নীরব অবাক হয়ে বলল, আমি আবার কি করলাম বৃষ্টির সাথে? রুনা আবারও রেগে বললেন, বৃষ্টি মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছে। রুনা বিরক্ত হয়ে বলে, কাল যাস, আজ এখন বাসায় আয়, কথা আছে। নীরব বিরক্তিতে ফোঁস করে শ্বাস ছাড়ে। ফোন কেটে বাসার দিকে হাঁটা ধরে। তনি এতক্ষণে আড়াল থেকে নীরবকে দেখছিল। নীরব চলে যেতেই তার মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। নীরব প্রতিদিন তার বাসার সামনে দাঁড়িয়ে থাকে। পরক্ষণেই তার কপালে ভাঁজ পড়ে। এই ছেলে তার পেছনে হাত ধুয়ে লেগেছে। সেদিন পার্কে রাত তনিকে প্রপোজ করেছিল, কিন্তু তনি রিজেক্ট করে দিয়েছিল। এমনকি রাতের কোম্পানির চাকরিটাও ছেড়ে দিয়েছে। তবে রাত প্রতিদিন কল দিয়ে তার খোঁজ খবর নেয়। ইদানিং তনিও রাতকে ভালো লাগা শুরু করে দিয়েছে। রাত একবেলা কল না দিলে হাজারোটা চিন্তা হয়। হঠাৎ তনি বসা থেকে উঠে দাঁড়ায়। সে পেয়ে গেছে সকল সমাধান। সে রাতকে বিয়ে করবে। এটাই একটা রাস্তা নীরবকে তার পেছন থেকে ছাড়ানোর, সমাজের মানুষের মুখ বন্ধ করার, আর নিজে সুখী হওয়ার। রাতের মতো যত্ন আর সম্মান কেউ দিতে পারবে না। তার মা বাবা তাকে অনেক বুঝিয়েছে যেন সে রাতকে বিয়ে করতে রাজি হয়, কিন্তু সে রাজি হয়নি। তনি উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। নিচে নেমে বের হতে যাবে, তখন মিশমি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছিস? তনি তার মায়ের দিকে তাকিয়ে বলে, নিজের ভুলটা শুধরাতে রাদের কাছে যাচ্ছি। মিশমি খুশি হয়ে বললেন, তাহলে তোর বুদ্ধি হলো অবশেষে। তুষার সাহেব বসেছিলেন সোফায়। উঠে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, চিন্তা করিস না, রাত ছেলেটা অনেক ভালো, তুই নিশ্চিন্তে ওর হাত ধরতে পারিস। তনি আর কিছু না বলে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12টা বাজে। তার মানে রাত এখন অফিসে। শিওর হওয়ার জন্য সে সজীবকে কল দেয়। সজীব কল রিসিভ করতে বলে, সজীব ভাইয়া রাতকে অফিসে আছেন? হ্যাঁ। সজীব বলল। তনি সজীবকে ধন্যবাদ জানিয়ে কল কেটে দিয়ে বেরিয়ে পড়ে তনি রাদের অফিসের উদ্দেশ্যে। আমাকে বিয়ে করবেন রাত সাহেব? রাত ডিজাইন চেক করছিল। আচমকা এমন কথা শুনে চমকে তাকায় রাত। তনিকে